মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। গ্রাম মানেই সবুজ মাঠ, খোলা আকাশ, ভোরের কুয়াশা আর কৃষকের ঘামে ভেজা মাটির গন্ধ। এই গ্রামই আমাদের সভ্যতার শিকড়, আমাদের খাদ্যের ভাণ্ডার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষির ধরন বদলেছে। বেড়েছে উৎপাদনের চাপ, বেড়েছে রাসায়নিক সারের ব্যবহার। ফলন বেড়েছে ঠিকই, কিন্তু মাটির প্রাণশক্তি ধীরে ধীরে কমে এসছে। তাই আজ নতুন করে ভাবার সময় এসছে, কিভাবে গ্রামকে আবার সবুজ করা যায়, কিভাবে কৃষকের মুখে সত্যিকারের হাসি ফোটানো যায়। সবুজ গ্রাম মানে শুধু গাছপালা নয়, এটি একটি টেকসই কৃষি ব্যবস্থা, যেখানে প্রকৃতি ও মানুষ হাত ধরাধরি করে এগিয়ে চলে। জৈব চাষ, প্রাকৃতিক সার, জল সংরক্ষণ ও ফসল চক্র পদ্ধতির মাধ্যমে মাটির স্বাভাবিক উর্বরতা বজায় রাখা যায়। এতে যেমন পরিবেশ রক্ষা হয়, তেমনি কৃষকের উৎপাদন খরচও কমে আসে। দীর্ঘমেয়াদে এই পদ্ধতি কৃষকের জন্য স্থায়ী লাভের পথ খুলে দেয়। প্রাণকৃষ্ণবাবু, আমরা প্রায়শ শুনি জৈব চাষ করলে ফসলের দাম ভালো পাওয়া যায় না। এই ধারণা কতটা সত্যি, আপনি এই সম্পর্কে যদি কিছু বলেন। চাষিদের বলবো, জৈব চাষে আপনাদের খরচ হয়তো একটু বেশি হয়, যেখানে মানে এখনকার দিনে একজন শ্রমিকের মূল্য 500 টাকা হওয়ার জন্য আপনার মনে হচ্ছে জৈব উৎপাদনে অনেক খরচ। কিন্তু আমরা যদি হিসাব করি, প্রথমের দিকে আপনার মনে হবে এরকম, কিন্তু ধীরে ধীরে যদি আমরা জৈব উৎপাদন বা জৈব প্রোডাক্টগুলো আমাদের হাতে থাকে, বা আমরা বিভিন্নভাবে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি, প্রকৃতির যে গাছপালাগুলো আছে সেখান থেকে কীটনাশক বা আমরা যদি ভিটামিন এগুলো তৈরি করে নিতে পারি, তাহলে আমরা জৈব কৃষিতে দেখা যাবে উৎপাদন খরচ কমবে। আমরা উৎপাদন খরচ যদি কমাতে পারি, তাহলে আমার বেশি মূল্যে বিক্রির ব্যবস্থাটার দরকার হয় না। আর আপনি যখন জৈব উৎপাদনের মধ্য দিয়ে আপনি করবেন, তখন আপনাকে খরচ কমে যাচ্ছে। আপনার সিস্টেমেটিক যদি থাকেন, তাহলে আপনি যদি বৈচিত্র্যপূর্ণ কৃষি করেন, তাহলে আপনার কিন্তু খরচ কমবে। আপনারা অনেক সময় মনে একক ফসল করলে কীট পতঙ্গ বিভিন্নভাবে আপনার ক্ষতি করবে, কিন্তু যখন আপনারা মিলেমিশে চাষ করবেন, মিশ্রভাবে চাষ করবেন, সেখানে দেখবেন কিছু পোকা অন্য গাছে থাকে, আবার অন্য গাছে থাকে না, তার বিরক্ত বোধ করে ওখানে থাকে না। আর একটা জিনিস, আপনি যদি মিশ্র চাষ করেন, মাটিকে সর্বোচ্চ উপরের মাটি এবং নিচের গভীরের মাটি যদি ব্যবহার করা যায়, বিভিন্ন প্রজাতির গাছ থাকলে বিভিন্ন ধরনের খাবার খাবে, তাহলে একই সার, ওষুধ, জলে, পরিশ্রমে আপনার কিন্তু উৎপাদন বাড়বে। তখন আমাদের জৈব কৃষির যে উৎপাদিত মাল বেশি মূল্যে বিক্রি করতে হবে না। কিন্তু আপনি যদি এই জৈব কৃষির মালটা বাজারে নিয়ে গিয়ে বসেন, দেখবেন আপনার যে 5 ঘন্টা যারা রাসায়নিকের মাল বিক্রি হচ্ছে, আপনার 1 ঘন্টায় সমদামে যদি বিক্রি করেন, 1 ঘন্টায় বিক্রি হবে। তাহলে আপনি যে 5 ঘন্টায় বিক্রি করছিল, আপনি 1 ঘন্টায় বিক্রি, আর 4 ঘন্টা আপনার কিন্তু খামারে লাগাতে পারেন বা অন্য কাজে করতে পারেন। তাহলে সেখান থেকেও আপনার কিন্তু একটা ইনকাম বৃদ্ধি পাবে। তাহলে এভাবেও আমরা জৈব কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর একটা সবচেয়ে বড়, জৈব কৃষি করলে আপনার পরিবারের যে স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকবে, আপনার আপনার বাড়ির যে প্রাণীগুলো আছে তাদেরও স্বাস্থ্য ভালো থাকবে, তাহলে তাদের পিছনেও খরচটা আপনার কমে যাবে। তাহলে জৈব কৃষির এমন একটা সমন্বয়, যেখানে আপনার শুধু সবজির দাম নয়, আপনার যে বাড়িতে প্রাণীগুলো আছে তাদের যদি স্বাস্থ্য ভালো থাকে, তাহলে সেখানে দেখবেন আপনার ওই প্রাণীর জন্য খরচ কম হচ্ছে, তাহলে সেখান থেকেও আপনার উৎপাদন হবে। তাহলে এই যে মিলেমিশে চাষ এবং প্রাণী এবং পুকুরের মাছ সবাইকে যদি ইকোসিস্টেমের মধ্যে দিয়ে চাষ করেন, তাহলে জৈব কৃষিতে আপনার লাভ আসবে। একক ফসলে থাকলে জৈব কৃষিতে করে খুব একটা লাভ আসবে না, আপনি তখন বাজারমুখী, বাজার থেকে কিছু পয়সা চাইবেন। কিন্তু আমার চাই মানে ইকোসিস্টেমের মাধ্যমে যদি আপনি করেন, তাহলে আপনার জৈব কৃষিতে লাভ আসতে বাধ্য, তবে একটা সময় দিতে হবে। কৃষক শুধু খাদ্য উৎপাদক নয়, তিনি আমাদের সমাজের মেরুদণ্ড। তার সুখ মানেই দেশের সমৃদ্ধি। যখন কৃষক ন্যায্য দাম পায়, যখন তার ফসলের মূল্যায়ন হয়, তখনই প্রকৃত উন্নয়ন সম্ভব। আধুনিক প্রযুক্তি, সরকারি সহায়তা ও বাজারের সঠিক সংযোগ কৃষকের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। জৈব চাষের জন্য উপযুক্ত বীজ আমরা কোথা থেকে পাবো, অথবা কৃষকরা কিভাবে এই জৈব বীজ সংগ্রহ করবে? দেশি বীজ সংগ্রহের জন্য খুব একটা
কষ্ট নেই। পরম্পরা জ্ঞান থাকলেই বীজটা, আপনি যেখানে বলছেন আমার বাপ ঠাকুরদার আমলে ঝিঙ্গাটাকে নিয়ে কোথাও খড়ের চালে যেখানে রান্নাবান্না হচ্ছে সেইখানে রেখে দিত। কেন রাখতো? ওইখানে যে একটা গরম ভাব থাকে, জলে বাষ্প থাকে না, আর যে কার্বন থাকে, কার্বনের জন্য ওখানে খুব একটা পোকামাকড় আক্রমণ করে না। এখন দেখবেন বীজ যে প্যাকেট হচ্ছে না, বীজের প্যাকেটের মধ্যে কার্বন ডাই অক্সাইড ঢোকানো থাকে। তার কারণ হচ্ছে ওখানে কোনো জীবন্ত জিনিস বাঁচবে না। আচ্ছা। আবার অনেকে বলবে তাহলে ঘুমন্ত অবস্থায় বীজ আছে, তাহলে তাতে অক্সিজেন যেটুকু প্রয়োজনে খুব একটু দরকার হয় না, কিন্তু ওই জন্য কার্বন ডাই অক্সাইড ঢুকিয়ে রাখা যাতে ওখানে কোনো ছত্রাক জীবাণু এগুলো না ঢুকতে পারে। তাহলে আমাদের সেটা দরকার নেই। আমাদের যে রান্নাঘর আছে, আমাদের যে অন্ধকার ঘর আছে, সেখানে আমি রাখতে পারি, মাঝে মাঝে রোদে দিতে পারি। কিন্তু দেশি বীজের সংরক্ষণের জন্য কোনো রকম খুব বেশি পদ্ধতি লাগে না। তবুও আমরা এখন চেষ্টা করছি কিভাবে বীজ রাখতে হয়। বীজ রাখার পদ্ধতি যে প্রথমে যে ফসলগুলো হয় সেগুলো আমাদের খেয়ে নেওয়া উচিত। মিডিলে যে মাঝের যে ফসলটা হবে ওই সময় লক্ষ্য করতে হবে যে ওখানে গাছে রোগ আছে কিনা, পোকা আছে কিনা ওই ফলটাতে, এটা লক্ষ্য করতে হবে। এবং ফলটা 80% পেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওই ফলটা চয়েস করে নিতে হয়। তারপরে যে উপর ফলটা হবে সেটা আবার আমরা খেয়ে নিই। তাহলে এবং এই শুকনো ফল কিভাবে রাখা যায়, সরস ফল কিভাবে রাখা যায়, শাক জাতীয় ফল, শুঁটি জাতীয়, সেগুলো মানে অনেক চাষির জ্ঞান আছে। আবার আমরা এটাকে বাড়াতে হবে। দেখুন দেশি বীজটা এখন মানুষ আর একটা হচ্ছে আলসে হয়ে গেছে, যে বাজারে গেলাম কিনে আনলাম, বাড়িতে রাখলে 1 বছর ধরে সংরক্ষণ করে রাখতে হচ্ছে। কিন্তু সামান্য 1-2 দিনের কাজ যদি আমরা একটু বোতলে করে, আমার বাড়িতে যে এটা আছে কাঁচের বোতল আছে, সেখানে যদি রাখতে পারি, তাহলে এখানেও দেখুন একটা সবাই ভাবে ওই 100 করতে গেলে এক যে বাদ দিলে হবে না, 99 আটকে যাবে, সেই কনসেপ্টটাও মানুষের মধ্যে গেছে। যে আমি ঠিক আছে 10 টাকা তো দানা কিনলাম, 10 টাকা যদি 1 বছর লিখে আমি সারা বছরে কত দানা কিনলাম, তখন দেখা যাবে 2 থেকে 3 হাজার টাকা দানা কিনছি। যে দানাটা আমি এখানে রাখতে পারি। ঢেঁড়সের জন্য আমার বাড়ির যে দানা আছে আমি রাখতেই পারি। ঝিঙা আমার পরম্পরার যে সাতপত্রে বা পটল ঝিঙা আছে, পরম্পরায় চলছে, রাখতে পারি। এমনি শুধু শুকনো হলে আমি ঘরে রাখতে পারি। তাহলে এখন 10 গ্রাম ঝিঙা দানা কিনতে গেলে 30-40 টাকা দিয়ে নিচ্ছে, দেশি প্রজাতি। আর হাই এলিং তো আরও বেশি দাম। তাহলে ও যদি লিখার অভ্যাস, ওই জন্য বলছিলাম যে চাষিকে শিক্ষিত হতে হবে, নলেজ, তার আয় ব্যয়ের হিসাব লিখতে হবে, নাহলে সে কোনোদিনই বুঝতে পারবে তার কোথায় ক্ষতিটা হচ্ছে এরকম। আর সে মনে করছে আজকে তো 10 টাকার ওষুধ কিনলাম, এমন কিছু তো নয়। টোটাল চাষের খরচ যদি না লিখে রাখে, আর উৎপাদন, আমি বিক্রি না হোক, উৎপাদন, টোটাল উৎপাদন লিখে রাখে, তাহলে সে বুঝতে পারবে তার আয় ব্যয়টা কী হচ্ছে এটা। আর দেশি বীজ পরম্পরায় চলবে, অসুবিধা নেই। দুধেশ্বরের জন্য কিছু করতে হয় না, কিছু টেকনিক আছে। 3 মিটারের মধ্যে যদি আমরা দুধেশ্বর বীজটাকে সংগ্রহ করতে পারি, মানে অন্য ধান থেকে আর অন্য ধান 3 মিটার দূরত্ব থাকলে, কারণ তো স্বপরাগযোগী, খুব দূর থেকে কিছু ঘটে না। আর যেখানে উৎপন্ন মানে ভালো ধান হয়েছে জমির কোনো মিডিল জায়গায়, অন্য ধান থেকে 3 মিটার দূর থেকে নিতে হবে। আর ঠিক 80% ধান পাকলে ওকে পাটায় নিয়ে 2 ঘা মেরে নিতে পারে, অবশিষ্টটা রেখে দিতে, মানে পুরুষটি ধানটা নিতে হবে। নিয়ে ওটাকে আপনি হলুদ অথবা নিম পাতা দিয়ে আপনি রেখে দিতে পারবেন, ভালোভাবে থাকবে। কিন্তু এখন সেই দেখুন, এখন চাষি যে ধানটা নিজে রাখতে পারতো 30 টাকায় থেকে যেত, সেটা যখন আবার বাজারে যাচ্ছে এখন 75 টাকা দিয়ে কিন্তু হচ্ছে। তাহলে যখন সে 2 বিঘা চাষ করছে, তাহলে 5 কিলো ধান যদি কিনে 75 গুণিত 5 যা হবে, আর নিজেরটা থাকলে, অবশ্য ওই ধান ওই যারা বীজ বিক্রি করছে তাদের নিজস্ব কোনো কোম্পানি নেই, কোনো কোম্পানিরগুলো খামার নেই, কোম্পানি তো আছে, খামার নেই। ওরা ঠিক কিছু চাষিকে ধরে রেখেছে, তাদের কাছ থেকে ভালো মানটা নিয়ে গিয়ে ঝাড়াই বাছাই করে প্রসেসিং করে চালিয়ে দিচ্ছে, অন্য কিছু নেই। আবার ওই বীজই আপনাকে যদি মনে করে ধান বীজ যেটা কিনে এনেছে, আমি লবণ জলে ধান বীজটা বেছে দেবো, ওদেরই ধান কিলোতে 200 গ্রাম ধান বাদ দিয়ে দেবো, কোম্পানির বীজ। এবং কোম্পানি আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারে, ওনার ধান আমি বেছে বাদ দিয়ে দেবো 200 গ্রাম 1 কিলোতে। বেছে বলতে যেটা চিটে ধান, আমি অন্য ধান বাঁচতে দেবো না, এবং ওনাদের চোখের সামনে দেখিয়ে দেবো যে কীভাবে ধানটা বাঁচতে হয়। মানে আমরা তাহলে কি কিনছি, ওরা তো ঝেড়ে মিছে দিল, মেশিনে সব বেরোলো না, কিন্তু আমার নলেজ অনুযায়ী আমি যদি লবণ জলে ওই ধানটা বেছে নিই, তাহলে দেখবেন ওইখানেও মানে খুব ভালো কোম্পানিও যদি দেয়, তাহলে 100 গ্রাম ধান 1 কিলো থেকে বেরিয়ে যাবে। আর ওটা ধানটা জাত হবে, গাছ হবে। কিন্তু চিটে ধানের গাছে কী হবে, অপুষ্টি গাছে বীজ থেকে কী গাছ হবে, সেই পরোক্ষ হবে। কিন্তু চাষি যদি এইটুকু নলেজ নেয় যে আমি লবণ জলে ধানটা বেছে আবার ধুয়ে মুছে পরিষ্কার করে শুকনো করে রেখে তো ওদের রাখতেই পারি। আর চাষিকে এটাও জানতে হবে যে আমার বীজটা কত লাগে। চাষি এই জন্য বলছিলাম বারবার যে শিক্ষিত হতে হবে, বলতে আমার কতটা বীজ লাগে। আপনি শুনছেন মুক্তধারা 89.6 FM,
সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। শুনতে থাকুন আর সঙ্গে থাকুন। আপনি আসুন, আপনার আত্মীয় ও বন্ধুবান্ধবদের নিয়ে আসুন নিজেদের মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিওতে আপনার সুপ্ত প্রতিভাগুলি তুলে ধরুন। এখন একটি গান শুনবেন টি.কে. ঘোষ মহাশয়ের কণ্ঠে। আমি সাগর জলে ভেসে আসা একটি ঝিনু, আমি সাগর জলে ভেসে আসা একটি ঝিনু। কেন এলাম বিকিয়ে গেলাম বন বিলাসী পসরা হয়ে, তুমি তো চেনো আমায়, কেউ না চিনু কেউ না জানু। সাগর জলে ভেসে আসা একটি ঝিনু। বুকে আমার মুক্ত ছিল, বুকে আমার মুক্ত ছিল, আমি তাই নিলাম দরে বিকিয়ে গেলাম অন্য হাতে, পেলাম না ঠাই তোমার ঘরে। আমি যে তোমার, শুধু তোমার, অন্য জলে যতই কিনু, আমি সাগর জলে ভেসে আসা একটি ঝিনু। আমি সাগর জলে ভেসে আসা একটি ঝিনু। বুঝি সেই ছিল ভালো, সেই ছিল ভালো, ঢেউ শুধু ঢেউ ভাসিয়ে দিত আমায়, না নিত কুড়িয়ে কেউ। বুঝি সেই ছিল ভালো, কে আমায় কি দাম দিল, কে আমায় কি দাম দিল, কি আর সে যায় তাতে, নিতে যদি গেথে আমায় তোমার স্মৃতির দায়রাতে। এ জীবনের বেশিয়া এই আমি তো চাইনি সুখ। আমি সাগর জলে ভেসে আসা একটি ঝিনু। আমি সাগর জলে ভেসে আসা একটি ঝিনু। কেন এলাম বিকিয়ে গেলাম কোন বিলাসীর পসরা হয়ে, তুমি তো চেনো আমায়, কেউ না জানু কেউ না চিনু। আমি সাগর জলে ভেসে আসা একটি ঝিনু। আমি সাগর জলে ভেসে আসা একটি ঝিনু। জলের যারা মাটির যারা
সুন্দরী বনের যারা, তোমার আমার আপন যারা, তাদের কথায় মুক্তধারা, মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি।